সিলেট বোর্ড 2017 সালে এসেছিল একটি উদ্দীপক। এখানে ছিল যে এ আর বি দুইটা দ্রবণ ছিল 5% নাইট্রিক অ্যাসিড 250 মিলি, আর একটিতে ছিল 250 মিলি সেমিমোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। গ নম্বরে চাওয়া হয়েছিল এ দ্রবণের ঘনমাত্রা ppm-এ, আর ঘ নম্বরে ও বি দ্রবণের মিশ্রণ করলে এর প্রকৃতি কি হবে এটা বের করতে বলছিল। তো শুরুতে আমরা আসি এ দ্রবণের ঘনমাত্রা আমরা ppm-এ কীভাবে বের করতে পারি। তো ppm-এ বের করতে গেলে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে আসলে ppm-টা কি। ppm হলো 10⁶ মিলি দ্রবণে কত গ্রাম দ্রব থাকে, অর্থাৎ 10⁶ মিলি দ্রবণে কত গ্রাম দ্রব থাকে এই বিষয়টাকে আমরা আসলে বলি ppm। তো এখানে দেয়া আছে 5% নাইট্রিক অ্যাসিড। তো এখানে কি দেয়া আছে 5% নাইট্রিক অ্যাসিড বলতে কি বোঝে, হলো 100 মিলি দ্রবণে 100 মিলি দ্রবণে HNO3 থাকে 5 গ্রাম। তো এই হিসাবে আমরা যদি বলি অতএব 1 মিলি দ্রবণে নাইট্রিক অ্যাসিড থাকে 5/100। 10⁶ মিলি দ্রবণে আমরা পাচ্ছি 5 × 10⁶/100, আর এটা হিসাব করলে আমরা পাচ্ছি 5 × 10⁴ ppm। অর্থাৎ এটার জন্য এটা একটা সহজ সিস্টেম অ্যান্সার। অর্থাৎ এ দ্রবণের ঘনমাত্রা ppm-এ বের করতে গেলে আমাদের প্রথমে আমরা এই কাজটা করতে পারি, এই দ্রবণটার মোলার ঘনমাত্রা বের করতে পারি। এখানে বলা হচ্ছে 5% নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ 100 মিলি দ্রবণে HNO3 থাকে 5 গ্রাম। তো আমরা জানি মোলার ঘনমাত্রা C = W/m × 1000/v। এই ভিটা মিলিলিটারে, W যদি আমরা এই যে 5 এটাকে W ধরি আর এটাকে যদি V ধরি তাহলে এখানে 5, আর এর আণবিক ভর নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 63 × 1000, আর এখানে হবে আমাদের 100। যদি এটা আমরা হিসাব করি তাহলে যেটা পাওয়া যাবে 0.793। এটা হলো মোলার ঘনমাত্রা। এই মোলার ঘনমাত্রা থেকে আমরা আবার কি করতে পারি, এটাকে ppm-এ কনভার্ট করতে পারি। তো ppm হলো কি, ppm হলো মিলিগ্রাম পার লিটার। এই জিনিসটাকে আমরা ppm বলে থাকি। আর এইখানে m যেটা আছে সেটাকে আমরা বলতে পারি, m মানে হচ্ছে মোল পার লিটার এটা। তো আমরা এটাকে যদি আমরা ppm-এ কনভার্ট করতে চাই তাহলে আমরা এখানে ঘনমাত্রাটাকে ইউজ করতে পারি, এই ঘনমাত্রাটাকে আমরা ইউজ করব। তো এই জায়গায় যেটা দেয়া আছে সেটা হলো 0.793 এত মোল। এটা কি জিনিস, নাইট্রিক অ্যাসিড। আর এখানে হচ্ছে 1 লিটার, মোল পার লিটার যেহেতু আমরা বলতে পারি 1 লিটার। তো এটাকে আমরা আরেকটু এভাবে লিখতে পারি যে এটাকে যদি আমরা নাইট্রিক অ্যাসিড আণবিক ভর দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা গ্রাম পার লিটার আসবে। 0.793 × 63, এটা হলো গ্রাম, এত গ্রাম নাইট্রিক অ্যাসিড। কারণ মোলকে আণবিক ভর দিয়ে ভাগ করলে এটা গ্রাম হয় 1 লিটার। এই জিনিসটাকে যদি আমরা তার 1000 দিয়ে গুণ করি তাহলে মিলিগ্রাম হবে। তাহলে মিলিগ্রাম পার লিটার যদি হয় তাহলে সেটাকে আমরা বলি ppm। তাহলে 0.793 × 63 × 10⁻³ এত মিলিগ্রাম, আর নিচে 1 লিটার আছে। তো এটাকে পরিশেষে আমরা কি করতে পারি, এটাকে আমরা হিসাব করার পর
আমরা যেটা পাবো সেটা হচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, এটাকে গুণ করলে আমরা পাচ্ছি যে 49770 মিলিগ্রাম পার লিটার। আর মিলিগ্রাম পার লিটারকে আমরা বলি ppm বা 49770 ppm। তো এই পদ্ধতিতে করতে গেলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা কিন্তু 5000 আমরা পাচ্ছি না, কারণ এই পদ্ধতিতে আমরা দশমিকের পর মাত্র 3টি ডিজিট, এই মোলার ঘনমাত্রা যেখানে ছিল সেখানে দশমিকের পর 3টি ডিজিট ব্যবহার করছি, যে কারণে এখানে কিছু ভ্যালু বাদ পড়েছে, যে কারণে মানটি কম এসেছে। কিন্তু আগের পদ্ধতি যেটা করা হয়েছিল সেটা ছিল 5000 ppm ছিল, ওইখানে কিন্তু নিখুঁত মানটি এসেছিল। যাই হোক, এইভাবেও করা যাবে, আর আগে যে পদ্ধতি দেখানো হয়েছে সেই পদ্ধতিতেও আমরা করতে পারি, অর্থাৎ এই দুই পদ্ধতিতে আমরা ppm বের করতে পারি। তবে এই পদ্ধতিতে মোলারিটিও আমরা বের করতে পারতেছি, ppmও, কিন্তু এই ক্ষেত্রে কিছু ভ্যালু বাদ যাওয়ার কারণে সঠিক মান আসছে না। তবে তোমরা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারবা। ওকে, ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এ ও বি দ্রবণ একত্রিত করলে এর দ্রবণের প্রকৃতিটা কি হবে। তাহলে আমাদের দুইটার ঘনমাত্রা বের করতে পারলে হয়ে যাবে। আমরা গ হতে পাই এ দ্রবণের ঘনমাত্রা কত ছিল, ঘনমাত্রা ছিল 0.793 m, অর্থাৎ 5% নাইট্রিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা আমরা পেয়েছি। এই দেখো 5% নাইট্রিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা আমরা পেয়েছি 0.793 m। তো এই দ্রবণটার যদি আমরা মোল সংখ্যা বের করতে চাই, এ দ্রবণে HNO3 এর মোল সংখ্যা, আমরা এই কাজটা করব মোল সংখ্যা দিয়ে। তাহলে আমরা মোল সংখ্যা বের করতে গেলে আমরা এখানে লিখতে পারি অ্যাসিডের, এই জন্য এ দিয়ে দিলাম। এবার আমরা জানি ভি আর এস সিস্টেমে এই ভিটা এল হবে, তো এখানে আছে 250 মিলি, 250 ভাগ 1000, এটা লিটার হয়ে গেল। এসটা আমরা ঘনমাত্রা পেয়েছি 0.793, এটাকে আমরা হিসাব করলেই এর মানটা বের করতে পারবো। এটা হলো 0.198 মোল। এরপর আমরা কি করব, বি দ্রবণের মধ্যে মোল সংখ্যা বের করব। বি দ্রবণে কিন্তু সেমিমোলার মানে হচ্ছে 0.5 m ঘনমাত্রাকে সেমিমোলার বলা হয়। বি দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা এটাকে ধরলাম NB, অর্থাৎ ক্ষারের মোল সংখ্যা। ভি এখানেও কিন্তু লিটারে এস, তো ভিটা হচ্ছে এটাও 250 আর 1000 দিয়ে ভাগ করলে এটা কিন্তু লিটার হচ্ছে। এসটা কিন্তু এখানে সেমিমোলার যেহেতু 0.5, তো এর মানটা আমরা একটু হিসাব করে বলি 0.125 মোল। এ ও বি মিশ্রণের বিক্রিয়া, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটি এখন আমরা লিখব। নাইট্রিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে পটাশিয়াম নাইট্রেট লবণ হবে আর হবে পানি হবে। তো এখানে দেখো এইটা 1 মোল বিক্রিয়া হতে আমরা পাচ্ছি, এটা 1 মোল বিক্রিয়া করলে এর সাথে ক্ষারও কিন্তু 1 মোল বিক্রিয়া করে, এটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা যদি আগের অংশটাতে দেখি যে অ্যাসিড ছিল কত মোল, নাইট্রিক অ্যাসিডটা ছিল, আমরা যে হিসাবটা করেছি এর মধ্যে নাইট্রিক অ্যাসিড ছিল কত মোল, এটা ছিল 0.198 মোল ছিল, আমরা হিসাব করে বের করেছি। আর এটা ছিল 0.125 মোল ছিল ক্ষারটি। তো এখন আমরা যদি দেখি যে এইটা 1 মোলের সাথে এর 1 মোল বিক্রিয়া করে, এর 1 মোলের সাথে এর 1 মোল বিক্রিয়া করে, তাহলে এই জায়গায় আমরা যদি দেখি এটা কিন্তু কম আছে, এটা বেশি আছে, তাহলে যেটা কম আছে সেটাকে লিমিটিং রিয়াজেন্ট বলা হয়, আর যেটা বেশি আছে
সেটাকে বলা হচ্ছে এক্সেসিং রিয়াজেন্ট। লিমিটিং রিয়াজেন্টটা আমরা আগে লিখব, লিমিটিং রিয়াজেন্টটা আমরা আগে লিখব। তাহলে এখানে আমরা লেখার সময় লিখব বিক্রিয়া হাতে 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড সমতুল, মানে এর যতটুকু সাথে বিক্রিয়া করে সেটা হচ্ছে 1 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। অতএব আমরা বলতে পারি যে 0.125 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড যতটুকুর সাথে বিক্রিয়া করে এরও ততটুকুর সাথে বিক্রিয়া করবে 0.125 মোল নাইট্রিক অ্যাসিড। তো এখন প্রশ্নটা হলো যে বিক্রিয়ার পর পুরো পটাশিয়াম নাইট্রেট কিন্তু শেষ হয়ে যাবে, হয় লবণে পরিণত হবে, অর্থাৎ 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ বিক্রিয়া করে লবণে পরিণত হবে। কিন্তু যে অ্যাসিডটি থাকবে, যে অ্যাসিডটি থাকবে সেই অ্যাসিডটি কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইডের 0.125 মোলের সঙ্গে বিক্রিয়া করে ওই পরিমাণে শেষ হবে, বাকি অংশটা পটাশিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থাকবে, তাহলে নাইট্রিক অ্যাসিড অতিরিক্ত থাকবে। তাহলে দ্রবণে 0.125 মোল নাইট্রিক অ্যাসিড প্রশমিত হওয়ার পরেও তাহলে প্রশমিত হওয়ার পরেও অতিরিক্ত থাকে, তাহলে কতটুকু আমাদের অতিরিক্ত থাকবে? হওয়ার পরেও অতিরিক্ত থাকে, নাইট্রিক অ্যাসিডটা অতিরিক্ত থাকে। তাহলে প্রথমেই ছিল নাইট্রিক অ্যাসিড এটা, তাহলে ছিল 0.198 মাইনাস 0.125। এইটা যদি বিক্রিয়া করে তাহলে আমরা যেটুকু অতিরিক্ত থাকে সেটার মানটা আমরা এখানে লিখে দেব। অতিরিক্ত থাকতেছে 0.098 মোল। অতএব দ্রবণটি তাহলে কি হবে? দ্রবণটি হবে অম্লীয়, যেহেতু অ্যাসিড বেশি থাকে অতএব আমরা বলতে পারি দ্রবণটি হবে অম্লীয়। সুতরাং A প্লাস বি মিশ্রণটি অম্লীয় হবে। তাহলে প্রকৃতি আমরা পেলাম কি প্রকৃতির হবে? অম্লীয় প্রকৃতির। এই অম্লীয় প্রকৃতির আমরা ঘনমাত্রাও বের করতে পারবো। এখন যদি আমরা ঘনমাত্রা বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা আছে, মিশ্রণের মোট আয়তন হচ্ছে দেখো 250 যোগ 250 সমান 500 মিলি। আর এই 500 মিলির মধ্যে কিন্তু থাকতেছে এত মোল। অতএব নাইট্রিক অ্যাসিড মিশ্রণে নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা, মানে অতিরিক্ত যে নাইট্রিক অ্যাসিড থাকে এর ঘনমাত্রা সমান হবে মোল আর হচ্ছে আয়তন। মোল আর আয়তনটা হতে হবে লিটারে। তো আমরা মোল পেয়ে গেলাম 0.098 মোল। আর আয়তন যেহেতু 500 মিলি আছে, 500 মিলিটাকে আমি 1000 দিয়ে যদি ভাগ দেই তাহলে লিটার হবে। এটা পরিশেষে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পেয়ে যাব 0.196 মোল পার লিটার। অতএব পরিশেষে আমরা বলতে পারি মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয় আর মিশ্রণটির ঘনমাত্রা হবে 0.196 m। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 atm চাপে শরীর হতে প্রতি মিনিটে 0.2 মিলি পানি বাষ্পীভূত হলে দৈনিক কত গ্রাম পানি শরীর হতে নির্গত হয়?
1 মিনিটে 0.2 মিলি বাষ্পীভূত হয়। অতএব আমরা যদি দৈনিক একদিন কত, একদিন সমান হচ্ছে 24 ঘন্টা ইন্টু 60 এত মিনিট, তাহলে টোটাল আমরা পাচ্ছি আমরা এত মিনিট পাচ্ছি। তাহলে একদিনে মোট বাষ্পীভূত হচ্ছে, একদিন যত মিনিট তার সাথে 0.2 মিলি গুণ করে দিলে আমরা পাচ্ছি 288 মিলি পানি বাষ্পীভূত হয়। কিন্তু যে পানিটা বাষ্পীভূত হচ্ছে সেটা আসলে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপে। তো এটাকে আমাদের ভর বের করতে হলে আমাদের আদর্শ অবস্থায় নিয়ে আসতে হবে, অর্থাৎ এসটিপিতে নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আমরা বয়েল চার্লসের সমন্বয় সূত্র ব্যবহার করতে পারি। তো আমরা জানি এটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপে। তো আমরা জানি, আমরা কি জানি, P1 V1 ভাগ T1 সমান P2 V2 ভাগ T2। তো আমরা যদি আদর্শ অবস্থায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আদর্শ অবস্থায় 22.4 লিটার যদি হয় তাহলে 1 মোল পানি মানে 18 গ্রাম। তো সেই হিসাবে আমাদের এটা নিতে হবে। তাহলে দেয়া আছে, আমাদের যেটা দেয়া আছে সেটা আমরা ধরলাম P1 1 atm, এটা দেয়া আছে। V1 আমরা যেটা পেলাম অর্থাৎ 288 মিলি, আর T1টা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, 273 যোগ 15 সমান হচ্ছে এত কেলভিন। তো এবার আমাদের যদি চিন্তা করি যে এসটিপিতে যদি আমরা বের করি P1 এটাও সমান 1 atm, P2 V2 সমান হোয়াট এটা আমরা বের করব, আর T2 এর মানটা হবে 273 কেলভিন। এই মানটা যদি আমরা বের করতে পারি তো আমরা এসটিপিতে এই মানগুলো যদি আমরা বের করতে পারি তাহলে আমরা একটা পরিমাণ বের করতে পারবো। তো এখন আমরা যদি এখানে অতএব লিখি V2 সমান যদি লিখি P1 V1 T2 P2 T1, তো P1 এর মান 1, V1 এর মান 288 ইন্টু T2 এর মান হচ্ছে 273, P2 এর মানও হচ্ছে 1 atm, আর T1 এর মানটা হচ্ছে আমাদের 288 কেলভিন। তো আমরা এসটিপিতে পেলাম 273 মিলিলিটার। তো এই 273 মিলিলিটারটাকে যদি আমরা এসটিপিতে 22.4 লিটার আমরা জানি, হ্যাঁ আমরা জানি এসটিপিতে 22.4 লিটার মানে 22400 এত মিলি। তো আমরা এটা সমান আমরা বলতে পারি 1 মোল পানি। তো অতএব আমরা বলতে পারি যে 22400 এত মিলি পানি সমান 1 মোল সমান 18 গ্রাম। অতএব আমরা বলতে পারি 1 মিলি পানি সমান 22400 গ্রাম। অতএব আমাদের যেটা বের হয়েছিল সেটা সমান আমরা লিখতে পারি 288 মিলি পানি সমান আমরা তাহলে পাচ্ছি 0.231 গ্রাম। তাহলে শরীর থেকে এই পরিমাণ পানি নির্গত হতে পারে সারাদিন। যদিও এটা কোনো প্রমাণ মান নয়, এটা একটি গাণিতিক সমস্যা মাত্র।